আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ কমিউনিকেশন বিএনআরসি নামে দলের পক্ষ থেকে গবেষণা, প্রশিক্ষণ এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিভিন্ন ধরনের তথ্য দলের গঠনতন্ত্রের 14 নম্বর ধারা অনুযায়ী আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017 10ই মেতে এই দলের পক্ষ থেকে ভিশন 2030 ভিশন 2030 ঘোষণা করেছিলেন এবং দেশের প্রত্যেকটি গণমাধ্যম এই ভিশনের উপস্থাপনাকে যথাযথভাবে প্রচার করেছে এবং দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশের সকল সচেতন জনগণের কাছেই ইতিমধ্যে বিএনপির এই ভিশন পৌঁছে গিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম লগ্নে যে 19 দফার কর্মসূচি দিয়েছিলেন, দলের যে ঘোষণাপত্র দিয়েছিলেন, গঠনতন্ত্র দিয়েছিলেন, তারই ধারাবাহিকতাতে বিএনপির এই ভিশন 2030 ভিশন 2030 হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বেশি দিক নির্দেশনা দানকারী দলিল। আমরা দলের পক্ষ থেকে, বিশেষ করে বিএনআরসির পক্ষ থেকে এই দলিলটিকে আরো অনেক বেশি জীবন্ত, অনেক বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি সময় উপযোগী এবং অনেক বেশি যুগোপযোগী করার একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগের ধারাবাহিকতাতে আমরা বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা সংশ্লিষ্ট সকল ধরনের রিসোর্স পার্সনের কাছ থেকে আমরা ধারাবাহিকভাবে গ্রহণ করব। ভার্চুয়ালি আপনাদের কাছেও সেগুলি আমরা উপস্থাপন করার এই সমস্ত পরিকল্পনাটার সূত্রপাত করার জন্যই আজকে প্রাসঙ্গিক আলোচনাতে আমরা যুক্ত করেছি দলের মহাসচিব, বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন রাজনৈতিক নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যুক্ত করেছি দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী এবং দলের এই ভিশন 2030 প্রণয়ন করার ক্ষেত্রে সার্বক্ষণিকভাবে যুক্ত ছিলেন যিনি জনাব আবির খসরু মাহমুদ চৌধুরী। আমরা যুক্ত করেছি এই সমস্ত ভিশন প্রকল্পের তৎপরতাকে সম্পন্ন করার ক্ষেত্রে মূলত যিনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদী ধারার একজন জাতীয় পর্যায়ের গ্রহণযোগ্য বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক জনাব মাহবুবুল্লাহ, এবং যুক্ত করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক সচিব জনাব ইসমাইল জবিউল্লাহ। আপনাদের এই চারজনকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রাসঙ্গিক সংলাপে বিএনপির ভিশন 2030 নিয়ে কথা বলার জন্য। আজকে আপনারা ধারণা পাবেন যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফার ধারাবাহিকতাতে, ঘোষণাপত্রের ধারাবাহিকতাতে, গঠনতন্ত্রের ধারাবাহিকতাতে বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী, জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়া 2017 10ই মেতে ভিশন 2030 ঘোষণা করেছিলেন যে লক্ষ্য নিয়ে, সেই লক্ষ্যের প্রাসঙ্গিকতা এবং সময় উপযোগিতা আরো কত বেড়েছে এবং সেই প্রেক্ষিতে আমাদের পরবর্তী পদক্ষেপগুলিকে আমরা কি করতে যাচ্ছি এই বিষয়ে আমরা মূলত এই চারজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে আপনাদের কাছে হাজির করব বক্তব্য নিয়ে। আমি শুরুতেই জনাব ইসমাইল জবিউল্লাহ ভিশন ঘোষণা করেছে সে বিষয়ে আলোকপাত করার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছি। জনাব ইসমাইল জবিউল্লাহ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বাংলাদেশ জাতীয় দলের ভিশন 2030 নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং আমাদের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মহান স্বাধীনতা অর্জনে যারা অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন সেসব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দলের সম্মানিত চেয়ারপারসন, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, অহংকার জনাব তারেক রহমানের প্রতি সালাম ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। যে কোনো রাজনৈতিক দলেরই একটা পৃথক ভিশন থাকে, তা যে নামেই করি। আধুনিক বিশ্বে জ্ঞান বিজ্ঞানের বিস্তার ও সমৃদ্ধি এবং দেশের মানুষের চাওয়া পাওয়া কল্যাণমূলক রাজনৈতিক দল তার
দলের দর্শন নির্ধারণ করে থাকে। বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত 19 দফা কর্মসূচি মূলত বিএনপির মৌলিক দর্শন। তারপর এই দীর্ঘ পথ পরিক্রমায় দেশের মানুষের জ্ঞান বিজ্ঞানের সমৃদ্ধি এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও বিরাজমান সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ভূ রাজনৈতিক গতি পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে দলের সম্মানিত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে বিশিষ্ট সুধী সমাবেশের মাধ্যমে দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিশন 2030 ঘোষণা করেন। এই ভিশন প্রণয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফায় কর্মসূচি ছিল মূল ভিত্তি। আমরা ভিশন 2030 কে 19 দফা কর্মসূচির একটি সমৃদ্ধ ও বিস্তৃত ভার্সন বলতে পারি। নতুন আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে যে দুর্নীত হয়েছে ভিশন 2030 তারই একটি রোড ম্যাপ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য একটি ঐতিহাসিক দলিল। সঞ্চালক ইতিমধ্যে বলেছেন এই দলিল তৃণমূল পর্যায়ে আল্লাহর রহমতে দেশের ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয় তাহলে কিভাবে পরিচালিত হবে, সুশাসন কিভাবে নিশ্চিত করা হবে, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ভিশন 2030 তারই একটি রোডম্যাপ। আমার মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওয়েস্টিন হোটেলের আনুষ্ঠানিক সুধী সমাবেশে এবং ঢাকাস্থ কূটনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক নাগাড়ে ঘণ্টাধিক কাল ধরে এই ভিশন উপস্থাপন করেন। ভিশন 2030 দলটির একটি সময় উপযোগী স্মার্ট পদক্ষেপ হিসেবে কূটনৈতিক মহলে এবং সর্বস্তরে প্রশংসিত হয়েছে। এই ভিশন কৌশলের দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঞ্জীবনী শক্তিকে অনেক বাড়িয়ে দিয়েছে। এক সময় এই ভিশন ঘোষিত হয়েছে যখন ক্ষমতাসীন দলের দমনমূলক ব্যবস্থার মুখে দলটির তৃণমূল থেকে সর্বস্তরের নেতা দারুণ অস্থিরতা ও আনসার্টেনটির মধ্যে কালাতিপাত করছিলেন। সংকটপূর্ণ সময়ে দলটির উপর যে অস্পষ্টতা ছায়া ফেলেছিল বলে অনেকে মনে করেছিল, ভিশন 2030 ঘোষণার পর তার কেউ বলে না। বেগম জিয়া বিএনপিকে একটি দীর্ঘমেয়াদী ভিশনে সুসজ্জিত করে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এমন অভিমত ব্যক্ত করেছে একটি আন্তর্জাতিক পত্রিকা, এবং ওই পত্রিকা এই ভিশন 2030 কে এই সময়ের জন্য সেরা ব্যান্ড এইড বলে আখ্যায়িত করেছে। তখন বিভিন্ন পত্রপত্রিকায় দেশীয় এবং আন্তর্জাতিক এই ভিশন 2030 ভূয়সী প্রশংসা আমরা দেখেছি। আমার কাছে অনেকগুলো, আমি সেগুলো অবশ্য এই মুহূর্তে সময় নষ্ট করব না। আন্দোলনের সময় দলটির উপর একটি চক্র যে মিথ্যা অপবাদ লেপন করার অপচেষ্টা নিয়েছিল, এই ভিশনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবার কাছে একটি সুস্পষ্ট বার্তা প্রেরণ করতে সফল হয়েছে যে গণতন্ত্রই বিএনপির অভিষ্ট লক্ষ্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়াই অনুসরণ করছে বিএনপি, যা দেশে বিদেশে বহুল সমাদৃত। তাছাড়া এই ভিশন সঞ্চালক একটু আগেই বলেছেন দলের সর্বস্তরের নেতৃত্ব, কর্মী ও সমর্থকদের মধ্যে অভিষ্ট রাজনৈতিক লক্ষ্য হাসিলের একটি অর্থবহ অনুভূতির সৃষ্টি করেছে। এই ভিশনের বিউটি হচ্ছে এই ভিশন প্রণয়নের সময় এমন কোন সেক্টর নেই যে সেক্টরকে টাচ করা হয়নি। তারপরেও বলা যাবে না যে এই ভিশন কমপ্লিট। রাষ্ট্রীয় নীতি আদর্শ
গণতন্ত্র থেকে সুশাসন, প্রতিরক্ষা থেকে সম্পদের সংরক্ষণ, অর্থনীতি থেকে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা থেকে পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা থেকে পর্যটন, ভূমিকম্প থেকে সামাজিক রোগ নির্ণয়ের সময়, খাদ্যে ভেজাল থেকে নৈতিক উপকরণ সজ্জা, স্বাস্থ্য, কৃষি ও কৃষক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি, এক কথায় প্রায় সব সেক্টরের উল্লেখ করে সুনির্দিষ্ট লক্ষ্য তুলে ধরা হয়েছে। তবুও ভিশন দলিলে সবকিছুই কভার করা সম্ভব হয়েছে এমনটি বলা যায় না। আর যা কিছু তুলে ধরে তাই চূড়ান্ত বা এর বাইরে কিছু পরিবর্তন বা পরিবর্তন করা যাবে না এমনও নয়। ব্যাপারে সঞ্চালক ইতিমধ্যে বিএনপি একটি ডাইনামিক দল, একটি উদারনৈতিক দল, এবং সেই কারণে এই পুস্তিকার 42 নম্বর পৃষ্ঠায় সর্বস্তরের সকলের কাছ থেকে, বিশেষজ্ঞ মহলের, এই ভিশন সম্পর্কে তাদের যে মতামত তা আমাদের কেন্দ্রীয় অফিসে এই ব্যাপারে অনেক মতামত এসছে। নতুন পরিবর্তিত পরিস্থিতিতে ভূ রাজনৈতিক যে টার্নিং পয়েন্টস সেগুলো রেখে যদি এই ডকুমেন্টকে সমৃদ্ধ করতে হয়, প্রয়োজনের তাগিদে এই উদার রাজনৈতিক দল তাতে অবশ্যই করবে, তা অবশ্যই করবে, এবং সেই জন্যই এই আজকের এই আলোচনার সূত্রপাত। একটি দিক আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমরা যদিও বলে থাকি যে এই ভিশন 2030 দলের তৃণমূল পর্যায়ে সব স্তরে পৌঁছে গেছে, ব্যক্তিগতভাবে আমার সন্দেহ আছে। আমি এই কারণে বলছি ভেরি হামলি, খুব নম্রভাবে। আসলে আমার কি মনে হয় যে আমরা বোধহয় ঠিক সেভাবে পৌঁছাতে পারিনি। আমাদের আরো অনেক কিছু করার ছিল যা আমরা বোধহয় করতে পারিনি। এটা একটি আত্মসমালোচনা। আমি মনে করি আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনারা বিশেষত দেখবেন, যাতে করে, কারণ এই ডকুমেন্টটি এই মুহূর্তে আমাদের কাছে একটা ঐতিহাসিক দলিল, এবং এর 37টি সেক্টর নিয়ে আলোচনা করা হয়েছে। যে সেক্টরেই আমরা হাত দিই সেটাই প্রাসঙ্গিক মনে হয়, এবং এই কারণে আমার মনে আছে কয়েকদিন আগে কোটা আন্দোলন হচ্ছিল, এবং তখন আমাদের এখানে যে মেধা তালিকা সম্পর্কে বলা হয়েছে এবং কোটা উঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, আমার সেই দিকটা ছিল এবং খুবই সাম্প্রদায়িক, খুবই খুবই প্রাসঙ্গিক। স্বাস্থ্য সেবা নিয়ে যে আলোচনা বর্তমানে চলছে, স্বাস্থ্য সেবা একেবারে ভেঙে পড়েছে, কল্যাপসড। সেই স্বাস্থ্য সেবা নিয়ে বিএনপি কি বলতে চেয়েছে তার জন্য সবাই এখন জানতে চেয়েছে, এবং অনেকে জানে। আমি একটু পরে সেটা আলোকপাত করব। এই ভিশন পেপার প্রায় 1 বছরের অধিককাল ব্যাপী এক ঝাঁক নিবেদিত প্রাণ ব্যক্তি নিরলসভাবে কাজ করেছেন, এবং ওই সময় দেশের বিশিষ্ট রাজনীতিক, দেশ বরেণ্য শিক্ষাবিদ, পেশাজীবী, জনপ্রশাসক, প্রকৌশলী, অর্থনীতিবিদ, কৃষিবিদ, সমাজবিজ্ঞানী ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের প্রতিনিধিত অভিমত, তাদের চিন্তা চেতনা ও অভিজ্ঞতার আলোকে এই ভিশন প্রণয়ন করা হয়েছে। আমি বিশিষ্ট সাংবাদিক মাহফুজুল্লাহর কথা বলতে চাই, যিনি আমাদের সঙ্গে সবসময় ছিলেন, আমার বন্ধু। তার যে কন্ট্রিবিউশন এই ভিশনের সঙ্গে, সেটা আমি স্মরণ করছি। এবং দুইজন পরলোকগত, একজন ডক্টর পিয়াস করিম এবং আর ডক্টর সাদাত হোসেন, ফরমার ক্যাবিনেট সেক্রেটারি, ওনারা দুজনও নেই। ওনার অনেকের মধ্যে ওনাদেরও কন্ট্রিবিউশন এখানে রয়েছে। আমি এই পর্যায়ে জনাব অধ্যাপক মাহবুবুল্লাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অর্থনীতিবিদ, বাংলাদেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী,
বাংলাদেশি জাতীয়তাবাদী ধারার একজন শুধু অর্থনীতিবিদ নন, তিনি একজন অভিভাবক, চিন্তাশীল ব্যক্তি। তিনি এই রূপকল্প উপস্থাপন করার ক্ষেত্রে যাদের সকলের অবদান, তাদের মধ্যে অন্যতম অভিভাবক। তিনি প্রথম পর্বে 10 মিনিটে অর্থনীতি সম্পর্কে যে ভিশন, সেই ভিশনটাকে উনি সংক্ষিপ্ত আকারে আজকের এই অনুষ্ঠানে হাজির করবেন। জনাব অধ্যাপক মাহবুবুল্লাহ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়া 2017 সালের 10 মে ঢাকায় তার দলের পক্ষ থেকে ভিশন 2030 উত্থাপন করেছিলেন। সেই সম্পর্কে আজকের আলোচনাটি সীমাবদ্ধ থাকবে। আমার মনে আছে মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন 1996 সালের আওয়ামী লীগ সরকার আসার পরে বাংলাদেশ সফরে এসেছিলেন এবং ক্লিনটন দুই নেত্রীর কাছে, খালেদা জিয়া এবং শেখ হাসিনা, উভয়ের কাছে তাদের রাজনৈতিক ভিশনটা সেটা জানতে চেয়েছিলেন। যেহেতু আমরা যতটুকু শুনেছি মিডিয়াতে যারা কাজ করেন তাদের কাছ থেকে, যেহেতু উভয়ই এই ভিশন সম্পর্কে প্রস্তুতি নিয়ে আলাপ করতে যাননি, সুতরাং উভয়ের জন্যই এর একটা সদুত্তর দেওয়া বা চমৎকার জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে। তো 2017 সালে যখন ভিশন 2030 বেগম খালেদা জিয়া উত্থাপন করে, এতে শুধু দেশের ভিতরে নয়, আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বেই একটা আলোড়ন সৃষ্টি হয় এবং তার উপস্থাপনার পরেই বিবিসি থেকে আমাকে ফোন করা হয় এবং এর একটা মূল্যায়ন বা এর ভালো মন্দ বা এর ফলে দেশের কি উপকার হবে সেই সম্পর্কে আমাকে কিছু বক্তব্য রাখতে হয় এবং সেটা আমি রেখেছি। ভিশন 2030-তে একটা রাষ্ট্র গঠনের জন্য, একটা রাষ্ট্রকে একটা ম্যাচিওর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যা কিছু করা উচিত এবং যা কিছু করা প্রয়োজন, এবং যেটা হবে একটা গণমুখী কর্মসূচি, যেটা হবে একটা দেশপ্রেমিক কর্মসূচি, যেটা হবে একটা সব দল সব মতের মানুষকে নিয়ে কাজ করার কর্মসূচি, যেটা হবে একটা ইনক্লুসিভ কর্মসূচি। কারণ ইনক্লুসিভ শব্দটা আজকাল আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং দেশীয় পরিমণ্ডলে সর্বস্থলে ব্যবহৃত হয়। এই দিক থেকে আমার মনে হয় ভিশন 2030 বেশ সফল একটা উদ্যোগ হয়েছিল। কিন্তু আমি একথাও বলতে চাই, আমার মনে হয় এই কথা বললে যে খুব একটা অসত্যতা হবে তা নয়। ভিশন 2030 উত্থাপনের পর যে তাৎক্ষণিক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছিল, সেই উচ্ছ্বাস দেখলাম মিইয়ে গেল। কারণ এই ভিশন 2030 সম্পর্কে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ, যারা টেলিভিশন টক শোতে যান, তারা খুব কদাচিৎই এই ভিশনটি সম্পর্কে উল্লেখ করে, অথচ তারা তাদের বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ বা সমালোচনার জবাব দিতে গিয়ে তারা কিন্তু ভিশন 2030-র রেলেভেন্ট অংশ, প্রাসঙ্গিক অংশ ব্যবহার করতে পারতেন। দুঃখের বিষয় সেটা ব্যবহৃত হয়নি। আজকে এই দলকে যদি উজ্জীবিত করতে হয়, আমরা যদি এই দলের রিজুভিনেশন চাই, তাহলে আমাদেরকে এই ভিশন 2030-র কাছে ফিরে যেতে হবে। সেই সঙ্গে অবশ্য বলা উচিত, এবং বলাটা অপ্রাসঙ্গিক হবে না, এরপরে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে এবং ঝড় বৃষ্টি অনেক কিছু হয়েছে, বন্যা হয়েছে,
আমাদের দেশের নদীতে মেঘনা যমুনায় অনেক পানি গড়িয়ে গেছে, পৃথিবীও অনেকখানি বদলে গেছে। এবং সে কারণে একটা কথা এখন বলা হয়, আমরা বলি না পরিস্থিতি স্বাভাবিক, the situation is normal, কিন্তু এখন নরমাল নয়, আজকে এখন বলা হয় এটা নিও নরমাল, নতুন ধরনের নরমাল পরিস্থিতি। কাজে এই নিও নরমালটা কি, সেটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রেই হোক, কিংবা অর্থনীতির ক্ষেত্রেই হোক, কিংবা সংস্কৃতির ক্ষেত্রেই হোক, কিংবা পরিবেশের ক্ষেত্রেই হোক, কিংবা স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রেই হোক, শিক্ষার ক্ষেত্রেই হোক, এই নিউ নরমাল সম্পর্কে, অর্থাৎ এই একবিংশ শতাব্দীর প্রবণতা সম্পর্কে আমাদেরকে অবশ্যই স্পষ্ট এবং পরিষ্কার হতে হবে। আমরা যদি স্পষ্ট এবং পরিষ্কার না হই, তাহলে আমরা কিন্তু রাজনীতিতে হোঁচট খাবো। দ্বিতীয়ত আরেকটা জিনিস, শুধু নিউ নরমালের বিষয় নয়, এই কোভিড-19 একটা বিশ্বব্যাপী মহামারী হিসেবে দেখা দেওয়ার পর মানবিক সম্পর্ক এবং দেশের সঙ্গে দেশের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে বিশাল পরিবর্তন এসছে, মানুষের মন মানসিকতাতেও পরিবর্তন এসছে। সুতরাং আমাদেরকে এই পরিবর্তনের প্রেক্ষাপটে আরো কিছু বিষয় চিন্তা ভাবনা করতে হবে, এবং এগুলো যদি আমরা সফলভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় একবিংশ শতাব্দীর রাজনীতির ব্যাপারে আমরা হয়তো কিছু সঠিক পদক্ষেপ নিতে পারবো। আজকের রাজনীতির একটা বড় বিপদ হচ্ছে যে, বিশেষ করে ইউরোপে, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, রাজনীতিতে যে জিনিসটা এসছে সেটা হচ্ছে জনতুষ্টিবাদ, পপুলিজম। পপুলিজমের উৎপত্তি যেখানে, সেটা খুব আপত্তিকর কিছু ছিল না। পপুলিজম সম্পর্কে ব্যাপকভাবে আলোচিত হয়েছে বিপ্লব পূর্ব রাশিয়ায়, নারদনিকরা পপুলিজমের চর্চা করত। এমনকি এই আফ্রিকার যিনি একজন বড় নেতা ছিলেন স্বাধীনতা আন্দোলনের, তিনিও এই পপুলিজমের কথা বলতেন, কিন্তু তাদের পপুলিজমটা ছিল জনগণের কল্যাণের জন্য। কিন্তু এখনকার যে পপুলিস্ট পলিটিক্স, এইটা এক ধরনের সম্পদ মানে সংরক্ষণের যে প্রশ্নটি বা ইস্যুটি, এটা ঔপনিবেশিক কাল থেকেই আমাদের এই উপমহাদেশে ছিল। আপনারা জানেন, সবাই জানে, কনজারভেটর অফ ফরেস্ট নামে একজন কর্মকর্তা আপনার বন বিভাগে আছে। তো কনজারভেটর শব্দটি দিয়েই বোঝা যায় যে তার কাজ হলো বনজ সম্পদকে সংরক্ষণ করা। কিন্তু আমরা কি জানি বাস্তবে কি হয়েছে? বাস্তবে যেটা হয়েছে সেটা হচ্ছে এই পুরো উপমহাদেশ জুড়ে এবং আমাদের দেশে বিশেষ করে বনজ সম্পদ, বন সম্পদ ক্রমান্বয়ে হয়ে গেছে, হ্রাস পেয়েছে, এবং এর ফলে পরিবেশের উপর, প্রকৃতির উপর বিরাট প্রভাব পড়েছে। এবং আমরাও আমাদের জীবনযাত্রার যে প্রয়োজনীয় জিনিস বন থেকে পাই, সেটা পাচ্ছি না। এবং এটাকে সংরক্ষণ করা, শুধু এইটাকে সংরক্ষণ করা না, সরকার নানা ধরনের উন্নয়ন কার্যক্রম করে, নানা ধরনের অবকাঠামো নির্মাণ করে, কিন্তু সেই অবকাঠামোগুলো দেখা যায় যে কয়েক বছরের ব্যবহারের ফলে তার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, ফাটল ধরেছে বা অন্য সমস্যার সৃষ্টি হয়েছে। আমি বিনয়ের সঙ্গে সময়ের ব্যাপারটা মনে করিয়ে দিচ্ছি। 10 মিনিট অতিক্রান্ত হয়েছে, পরে আবার আসবো আপনার কাছে। না, ঠিক আছে, আমি কথাটা শেষ করি। তো সেই বিষয়গুলো দেখার দরকার। ঢাকাতে, রাজধানীতে বা চট্টগ্রামে আমরা জানি রাস্তার মাঝখানের আইল্যান্ড গুলো কতবার কাটা হয়, কতবার ভাঙা হয়, কতবার গড়া হয়। এগুলো সম্পদের অপচয়, এবং এই ধরনের অপচয় আমাদের মতো একটি স্বল্পোন্নত দেশ কতটা এফোর্ড করতে পারে সেটাও আমাদেরকে ভাবতে হবে। এবং এই বিষয়টিও ভিশন 2030 এসছে, এবং আমি মনে করি অত্যন্ত সঠিকভাবে এসছে। আমার মনে হয় আমার আলোচনার আরো কিছু বিষয় ছিল, সেটা আমি পরে বলবো। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব অধ্যাপক মাহবুবুল্লাহ। আমরা পরবর্তী রাউন্ডে আবার আপনার কাছে আসবো।
তখন আবারও আপনি 5-6 মিনিট বক্তব্য রাখবেন। আমরা এই পর্বের আলোচনার জন্য আমন্ত্রণ জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং এই ভিশন 2030-র সঙ্গে যুক্ত সকল গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের অন্যতম। তিনি মূলত আলোচনা করবেন যে এই বিএনপির ভিশন 2030-তে যে রাষ্ট্রের ভবিষ্যৎ নীতি এবং আদর্শের ভিশন উপস্থাপন করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার মধ্যে পররাষ্ট্রনীতি, আমাদের প্রতিরক্ষা নীতি, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ জঙ্গিবাদ মোকাবেলার প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের প্রশ্ন এবং বিশ্বব্যাপী যে কানেক্টিভিটির ইস্যু, এই বিষয়গুলিতে ভিশনে কিভাবে উপস্থাপন করেছেন এবং ভবিষ্যতে কিভাবে চিন্তা করছেন। জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী। ধন্যবাদ স্বপন, ধন্যবাদ। আসলে আপনি যে কয়টা সাবজেক্টের কথা বলেছেন, এই কয়টা সাবজেক্টের উপর 10 মিনিটের মধ্যে বক্তব্য রাখা খুবই কঠিন। তবে আমি চেষ্টা করব একেবারে মিনিমাম কিছু বলে শেষ, যাতে করে পরবর্তী 5 মিনিটে আমরা কিছু ইন্টারেক্টিভ একটা আলোচনার মাধ্যমে হয়তো আরো অনেক কিছু উঠে আসবে আর কি। আমি প্রথমে যারা এই ভিশনের জন্য কষ্ট করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা দলের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে। আমার মনে হয় দলের সর্বস্তরের জনগণের সমর্থকদের পক্ষ থেকে, নেতৃবৃন্দের পক্ষ থেকে ধন্যবাদ জানানো দরকার। এটা কিন্তু একটা অনেক বড় ইনিশিয়েটিভ কিন্তু, এবং এই ইনিশিয়েটিভটা নেওয়ার চেয়ে এটাকে এক্সিকিউট করা আরো বেশি বড় একটা কর্মযজ্ঞ। গিয়ে কিন্তু যে প্রচুর, জাবিরুল্লাহ বলেছে যে প্রচুর সময় ব্যয় করতে হয়েছে, এখানে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া হয়েছে, অভিজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। ওই ইংরেজিতে বলে লট অফ মিডনাইট অয়েল হ্যাজ বিন বার্নড। তো এটা খুব সহজ কাজ ছিল না, বাট আই থিঙ্ক এটা সফলভাবে শেষ হয়েছে। এবং এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে এটা কিন্তু পড়েছেন, এটা উপস্থাপন করেছেন কিন্তু দীর্ঘ সময় ধরে। এবং আমি অবাক হয়েছি, ওনার তো ধৈর্যচ্যুতি হয়েই নাই, ওখানে যারা উপস্থিত ছিল কারো কিন্তু ধৈর্যচ্যুতি হয় নাই সেদিন। সকলে কিন্তু ওনার প্রত্যেকটা কথা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড শুনেছেন। এবং অনেকে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা ম্যাডামকে বলেছিলেন যে আপনি এত দীর্ঘ 41 পৃষ্ঠা এটা পড়া 1.5 ঘন্টা লেগে যাবে, আপনি বলেন যে এটাকে সংক্ষিপ্ত আকারে পড়েন। উনি বলেছেন না, আমি এটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই পড়ব। এবং এই কথাগুলো যে আমার মুখ থেকে বেরোচ্ছে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, সাবজেক্ট বাই সাবজেক্ট, এটার গুরুত্ব বহন করে যখন আমি পুরোটাই পড়বো এখানে। আর কেউ যদি কোনো সময় আমার কথাগুলো ফুটেজ ব্যবহার করতে চায়, তারা যাতে করতে পারে সেই জন্য আমি এটা পুরো জিনিসটাই পড়ব। এবং যে জন্য দীর্ঘ সময় ধরে 1 গ্লাস পানিও খান নাই উনি এর মধ্যে এমন ভাবে ঢুকে গেছে 1 গ্লাস পানি পর্যন্ত খান নাই, একেবারে শেষ করে উনি পরে পানি খেয়েছেন। তো এই বিষয়টা আসলে ওনার অত্যন্ত মনের কাছের বিষয় ছিল, দলের তো অবশ্যই। সুতরাং আমি আবারও বলছি এটার সাথে কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এটার এত বছর পরে 2017-এর পরে আজকে আমরা এতদিন হয়ে গেছে, দেশের অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে এখন করোনাকালীন সময়ে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, করোনাকালীন সময়ে কি হবে, করোনাকালীন উত্তর যে সময়ে সেখানে দেশ এবং বিশ্বের কি হবে, এগুলো নিয়ে সবার মনোজগতে অনেক কথা চলছে, কাজ চলছে, চিন্তা চলছে। কিন্তু আমি আনন্দিত এই কারণে, এই ভিশন 2030 এতদিন পরে এরকম করোনাকালীন সময়ে যে বিষয়গুলো মানুষের মনে কাজ করছে, তাদের মনোজগতে যেগুলো কাজ করছে, যেমন একটা এরকম কঠিন সময়ে সবাই চিন্তা করছে একটা কল্যাণকর রাষ্ট্র প্রয়োজনীয়তা একেবারে সরাসরি দেখা দিয়েছে। কারণ যারা দিনে আনে দিনে খায়, যারা স্বাস্থ্য সেবা থেকে শুরু করে তারপরে আপনার পরিবেশ, প্রকৃতির সমস্যা, সব কিছু কিন্তু যেগুলো মনোজগতে কাজ করছে, প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা আছে। এবং এগুলো গবেষণালব্ধ বিষয়গুলোকে এমন ভাবে আনা হয়েছে যে এই সমস্যাগুলোর সমাধান কিন্তু
ভিশন 2030 আছে। এটা আমাদের ভালো লাগছে যে করোনাকালীন সময় কিন্তু দেশে করোনা হবে, বিশ্বে করোনা হবে, এরকম একটা অবস্থা আসবে, তখন কিন্তু আমাদের মনে সেটা কারোর ধারণা ছিল না, যারা এই কাজগুলো করছে তাদেরও ধারণা ছিল না। কিন্তু এটা অবাক লাগে আমার কাছে যে এই ভিশন 2030 মধ্যে সবকিছুর উত্তর কিন্তু, এমনকি করোনাকালীন সময় যে কল্যাণকর রাষ্ট্রের কথা বলছি, আমরা চিন্তা করছি, স্বাস্থ্য ব্যবস্থার কথা চিন্তা করছি, শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করছি, পরিবেশের কথা চিন্তা করছি, সবকিছু কিন্তু ভিশন 2030 আছে। যেহেতু এটা একটা মুখবন্ধ অনুষ্ঠান, আমার মনে হয় স্বপন আমাকে যে বিস্তারিত সাবজেক্ট গুলো দিয়েছে এগুলো একেবারে আমি হয়তো সেভাবে বলতে পারবো না, আমি দুই চারটা টাচ করে যাব, পরবর্তীতে হয়তো অন্য কোনো মন্তব্য করব। আর এখানে এই সময় কিন্তু আমাদের একটা জিনিস সবাই সামনে চলে আসছে, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তিটা, আইসিটি বিষয়টা কিন্তু সামনে চলে আসছে। এই যে আমরা এই যে মিটিংটা করছি, এটাও কিন্তু ভার্চুয়াল ওয়ার্ল্ডে করতে পারছি বিকজ আজকে এরকম একটা সুযোগ সৃষ্টি হয়েছে আইসিটির কারণে, এই টেকনোলজির কারণে কিন্তু আমরা করতে পারছি। এই জন্য এই তথ্য প্রযুক্তির ব্যাপারে যে কথাগুলো এখানে বলা হয়েছে, আমি এখান থেকে একটা দুইটা পয়েন্ট আনবো, বেশি, কারণ এটা খুবই প্রযোজ্য এই সময়ে, এই জন্য কথাটা আমি বলছি যে এই সরকার অনেক বাগাড়ম্বর করেছে এই যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে, বাগাড়ম্বর করেছে যে তারা কত বেশি উন্নতি করেছে। কিন্তু আমরা যদি ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়ন ITU যে রিপোর্ট, যেখানে যদি তথ্য যদি আমরা দেখি যে বাংলাদেশ কিন্তু রেটিং এ নেপাল ভুটানের চেয়েও নিচে, একেবারে তলায় কিন্তু রেটিং এ। এই যে ডিজিটাল বাংলাদেশের যে বাগাড়ম্বর চলছে, একেবারে বাংলাদেশ কিন্তু রেটিং এ অনেক নিচে। কিন্তু এই সময় আমাদের যেটা ভিশন 2030 আছে, সেখানে আমরা যে কথাগুলো বলেছি, আমরা কিন্তু আইসিটি সেক্টর থেকে কোনো ধরনের সরকারের রাজস্ব আদায়ের কোনো চিন্তা নাই। আমরা চিন্তা করেছি আইসিটি প্রমোশনে একেবারে কর মুক্ত একটা অবস্থায় আমরা নিয়ে যাবো, এটা আমরা যেটা ভিশনে বলেছি। আইসিটির মধ্যে যে টেকনোলজি গুলো আছে, এইগুলো কিন্তু আমরা মুক্তভাবে, সেটা ব্যক্তি খাত হোক সরকারের হোক, এই কাজগুলো মুক্তভাবে ওপেন থাকবে, সেটা সরকার করুক আর ব্যক্তি খাতে করুক। এবং এখান থেকে সরকারের আয়ের আমরা কোনো কিছু চিন্তা করি নাই কিন্তু। অথচ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই আইসিটি খাতের উপর এই বাজেটেও কিন্তু শুল্ক বসিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের চিন্তা হচ্ছে সমস্ত তৃণমূল থেকে শুরু করে একেবারে এক্সপার্ট যারা আছে আইসিটিতে, যারা কাজ করছে, যারা প্রমোশন করছে, ব্যবসা হোক আইসিটির সাথে যারা জড়িত, তাদের পুরো কাজটাতে আমরা একেবারে একটা মুক্ত পরিবেশে, কর মুক্ত পরিবেশে সবাইকে সম্পৃক্ত করে এই টেকনোলজিটাকে ব্যবহার করে বাংলাদেশের উন্নয়নের আগামী দিনে একটা ভূমিকা রাখার কথা আমরা ভিশন 2030 বলেছি। এবং আমরা এটাও বলেছি ভিশন 2030 যে 2030 সালের মধ্যে আমরা এই তথ্য প্রযুক্তি খাতকে সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে রূপান্তর করব। মানে কমিটমেন্টটা এরকম ছিল আমাদের ভিশন 2030-তে, যেটা আজকে আমরা এটা গুরুত্ব বুঝতে পারছি। এবং এটা এই জন্যই সম্ভব হবে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই যে আজকাল পোশাক খাত, এই খাতটা কিভাবে উঠে আসছে, এটা কিন্তু একইভাবে যে আমরা যে বলছি করমুক্ত একটা পরিবেশ, যে আমাদের আমদানির মুক্ত যে কাঁচামাল পোশাক শিল্পে, উনি সেখানে কর তুলে দিয়েছেন বন্ডেড ওয়্যারহাউসের মাধ্যমে, এবং রপ্তানিতে করমুক্ত আছে, যে কারণে গার্মেন্ট শিল্প সেদিন উঠে এসেছিল। আমরা কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তিতে, আইসিটিতে, ডিজিটাল বাংলাদেশ বলেন, ভার্চুয়াল বাংলাদেশ বলেন, এই খাতে আমরা কিন্তু কোনো ধরনের রাজস্ব আহরণের চিন্তা করছি না। গার্মেন্ট শিল্পকে যেখানে এসেছে শুধুমাত্র করমুক্ত এবং সরকারের সমর্থনের মাধ্যমে, আমরা তথ্য প্রযুক্তিকে সেখানে নিয়ে যাওয়ার কথা বলেছি ভিশন 2030-তে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আজকাল যারা নতুন প্রজন্ম আছে তাদের প্রতি আমি বলছি যে তারা কিন্তু বিএনপি ভিশন 2030-তে এই চ্যাপ্টারটা যাতে তারা দেখে, যাতে তারা মনে করে তাদের জন্য আসলে আইসিটিতে এই
ডিজিটাল সিচুয়েশনে তাদের জন্য কি আছে, এবং আমি মনে করি এটা অনেক বড় একটা অবদান রাখবে। এখানে 21টা উদ্যোগের কথা আছে, সেগুলো দেখে নিতে পারবেন, এবং পরবর্তীতে এটা যখন সাবজেক্ট ওয়াইজ আলোচনা হবে তখন কিন্তু আমরা বিস্তারিত প্রত্যেকটা সাবজেক্টের উপর বলতে পারবো। আর জলবায়ু পরিবর্তনের বিষয়টি যেটা আছে সেটা হচ্ছে আমরা বিশ্বে একটা আমাদের এই যে সবচেয়ে যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত অনেকগুলো দেশের মধ্যে যে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। কিন্তু এখানে যে বিশ্ব এইটা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সহযোগিতার জন্য যে কাঠামো পরিবর্তন সেটা কিন্তু বর্তমান সরকার করতে পারে নাই। আমরা কিন্তু সেই কাঠামো পরিবর্তনের কথা বলেছি এবং কিভাবে করব সেটাও বলেছি, এবং এটা মোকাবেলার যে মিটিগেশন অ্যাডাপ্টেশন এগুলো তো বলাই আছে। পররাষ্ট্রনীতির ব্যাপারে এক কথায় পররাষ্ট্রনীতির বেলায় আমরা যেটা স্বাধীনতার সার্বভৌমত্ব রাষ্ট্রের মর্যাদা অক্ষুণ্ণ রাখার কথা বলেছি, এবং একটি বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এখানে যে এলিমেন্টটা উনি দিয়ে গেছেন যে কোন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করব না, আমরাও কোন দেশকে বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপের ব্যাপারে এটা আমাদের পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে না। একটা কথা উনি বলে গেছেন যে বাইলেটারাল ইস্যুর উপর উনি একটা মন্তব্য করে গেছেন যে আমাদের অর্থনীতি আমাদের পররাষ্ট্রনীতি যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক হতে হবে। এবং উনি একটা কথা বলেছেন, এটার উত্তর কিন্তু আমরা এখনো পাইনি, যে দ্বিপাক্ষিক কোথায় শেষ হয় এবং বহুপাক্ষিক আলোচনা কোথায় শুরু হয়, এটি কিন্তু একটা গ্লোবালি একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের সাউথ এশিয়ান পলিটিক্সে যদি আপনারা আজকে দেখেন যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক এবং বহুপাক্ষিক নিয়ে একটা কিন্তু বড় ধরনের রাজনীতি একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। এটার উত্তর কিন্তু আমাদের পররাষ্ট্রনীতির যেটা ভিশন 2030-তে আমরা কিন্তু বলেছি এই ব্যাপারে পরিষ্কারভাবে। আর প্রতিরক্ষার ব্যাপারে যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করে, আমরা যেটা অখণ্ডতা রক্ষা করে একটা যুগোপযোগী আধুনিক প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলার কথা বলেছি। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে সামরিক এবং বেসামরিক সম্পর্কের ভিত্তিটা হবে গণতন্ত্রের মাধ্যমে। একটি সফল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে সামরিক এবং বেসামরিক যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটাকে আমরা সেভাবে গণতন্ত্রের লেন্সের মাধ্যমে সেটা দেখবো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কথা আমরা বলছি। আরেকটা কথা আমি শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আন্তর্জাতিক যে শান্তি বজায় রাখার জন্য আমাদের প্রতিরক্ষা বাহিনী কাজ করে যাচ্ছে, সেখানে আমরা সমর্থন দিচ্ছি দুটো কারণে। তারা কিন্তু আন্তর্জাতিক ভাবে বিভিন্ন দেশে যে নির্বাচনের যে সমস্যাগুলো হচ্ছে তারা সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার জন্য আমাদের মিশনের যারা প্রতিরক্ষা বাহিনী যারা কাজ করছে তারা কিন্তু অনেক দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং আমি মনে করি তাদের ভূমিকাও বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ, এবং সেদিকেও আমাদের মনোযোগী হতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী, এখন আমি আলোচনার জন্য আহ্বান করব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, যিনি এই ভিশন 2030-তে আমাদের যে ঘোষণাগুলি, যে ভিশনগুলি ঘোষণা করা হয়েছে, তার যে একটা রূপকল্প বাংলাদেশের যে রাষ্ট্র কল্পনা করে ঘোষণা করা হয়েছে, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ এবং সেই যুদ্ধের চেতনার মধ্য দিয়ে যে বাংলাদেশ এবং সেই চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভবিষ্যতের বাংলাদেশকে যেভাবে কল্পনা করে, সেই লক্ষ্য নিয়েই যে অংশগুলি, সেই অংশগুলি সম্পর্কে আলোকপাত করবেন। ধন্যবাদ আপনাকে জহিরুদ্দিন স্বপন। এটা অত্যন্ত সত্য কথা যে আপনি যেভাবে সময়কে আবদ্ধ করে দিচ্ছেন, এটা এই সময়ে ভিশন 2030 যে মূল ভিশন আপনার সারা বাংলাদেশের মানুষের কাছে 30 সালের পরেও ওটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ওই জায়গাটা কিছুটা আপনার ব্যাহত হয়। আমি আশা করব যে আপনি আমাদের বিজ্ঞ আলোচক যারা কথা পরে বলবেন বা এখনো যারা আছেন তারা বলবেন, তাদেরকে সেই সময় সুযোগটুকু দিতে হবে যাতে করে তারা আসলে পুরোপুরি ব্যাখ্যাটা করতে পারেন, এক্সপ্লেইনটা করতে পারেন। আমরা সেটা ভিশন 2030 কে বোঝার জন্য আরো সহজ হবে। আমি শুরু করার
প্রথমেই আপনার যে কথাটা বলতে চাই, আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করতে চাই এই ভিশন 2030 যিনি উপস্থাপন করেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই নেত্রী এই ভিশন 2030 কে প্রণয়ন করা এবং তাকে উপস্থাপন করা, জনগণের সামনে নিয়ে আসা যে উৎসাহ তিনি জুগিয়েছেন, এবং সেই সময়ে আজকে যারা এখানে এই প্রণয়ন কাজে যারা যুক্ত ছিলেন, আমাদের এখানে প্রফেসর মাহবুবুল্লাহ সাহেব আছেন, যিনি অনেক কষ্ট করেছেন সেই সময়, তার সঙ্গে অনেকবার বসেছেন। অন্যান্য যারা ছিলেন, ডক্টর পিয়াস করিম, আমার জামিউল্লাহ নাম মনে করে দিয়েছেন আপনার, তাদের সঙ্গে কিন্তু নিবেশ কয়েকবার, মাহফুজুল্লাহ তাদের সঙ্গে বসেছেন, বসে এই বিষয়গুলো নিয়ে তিনি আলাপ করেছেন, কথা বলেছেন, এবং কয়েক দফা তার সামনে এগুলো উপস্থাপন করা হয়েছে। তিনি সেই পয়েন্টস গুলো পর্যন্ত ধরে দিয়েছেন যেগুলো আপনার কে গুরুত্ব দেওয়া উচিত, এবং তিনি নিজের কিছু ধারণা তিনি দিয়েছিলেন। আপনার নিশ্চয়ই মনে আছে সেই বিষয়গুলো। মাহবুবুল্লাহ ভাই, খসরু ভাই, বিশেষ করে আপনাদের একটা বিষয় আমার প্রায় মনে পড়ে আর কি, যেটা আপনার আমি সহজে ভুলতেও পারি না। উনি একটা ধারণা দিয়েছিলেন যে বাংলাদেশের যে জনসংখ্যা এবং বাংলাদেশের যে ইলেকট্রাল প্রসিজিয়ার, এখানে দেখা যায় যে যারা নির্বাচিত হয়ে আসেন তারা ছাড়াও বাইরে অনেক যোগ্য মানুষ থাকেন যাদেরকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজন হয়। সেই জন্য তিনি একটা আপার চেম্বারের কথা বলেছিলেন। কিভাবে করা যাবে মধ্যে, এটা যারা বিশেষজ্ঞ আছেন তারা জানবেন, কিন্তু উনি চেয়েছিলেন বা এখনো তিনি চান যে বাংলাদেশে আপনার এই সমস্ত বিজ্ঞ, বিশেষজ্ঞ বা দেশপ্রেমী মানুষ যারা আছেন তাদেরকে যেন আপনার এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব হয়, পার্লামেন্টের একটা আপার হাউস করে নিয়ে আসা যায় কিনা। এটা নিশ্চয়ই খসরু ভাইরা মনে আছে, মাহবুবুল্লাহ ভাইরা মনে আছে। দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই ধারণাগুলোকে অনেকেই আমরা ঠিক সেই সময় বুঝতে পারিনি, কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে গেছেন। আসলে ভিশনটা কি? ড্রিম, একটা স্বপ্ন। স্বপ্ন না দেখলে তো আপনার রাজনীতি করা যাবে না, স্বপ্ন না দেখলে রাষ্ট্র নির্মাণ করা যাবে না, স্বপ্ন না দেখলে কল্যাণকর রাষ্ট্র তৈরি করা যাবে না। সেই স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, ঘোষণা দিয়েছিলেন এবং সমস্ত মানুষকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। সেই স্বপ্ন দেখেছিলেন আরেকজন, যিনি এখানে বসে আছেন এখন, যিনি কথা বলছেন, প্রফেসর মাহবুবুল্লাহ। স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার স্লোগান দিয়ে তিনি 1969-70 সালে, কিন্তু সেদিন তিনিও সেই রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। আমি কথা এই জন্য বলছি যে আমাদের সৌভাগ্য যে তার মতো একজন দেশপ্রেমিক, পণ্ডিত, বিদ্বান মানুষকে আমরা এই ভিশন 2030 প্রণয়ন করার সময় তাকে আমরা সাথে পেয়েছিলাম, এবং তিনি আমাদেরকে সেই কাজে পরামর্শ দিয়েছিলেন। এই স্বপ্ন না দেখলে যে কিছুই করা সম্ভব হয় না, এবং এটা আমরা সবাই জানি। মার্টিন লুথার কিং আপনার আমেরিকায় দাঁড়িয়ে বলেছিল, আই হ্যাভ এ ড্রিম। আজকে তার বহুদিন পরে আজকে আবার আমেরিকার কারোরা তাদের অধিকারকে রক্ষার জন্য কিন্তু সেই ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন করছে এবং কিছুটা সফল হয়েছে। আমরা দেখেছি নেলসন ম্যান্ডেলা স্বপ্ন দেখেছিলেন বলে 27 বছর তিনি কারাগারে থেকেও সেই আফ্রিকা থেকে, দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবাদকে দূর করে একটা গণতান্ত্রিক আফ্রিকা নির্মাণ করবার উদ্যোগ গ্রহণ করেছিলেন, সফল হয়েছিলেন। স্বপ্ন দেখেছিলেন বলেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্বাধীনতা যুদ্ধ করে যে স্বাধীন হয়েছিল, পরবর্তীকালে রাষ্ট্রের জন্য তিনি যে স্বপ্নটা আমাদের দেখিয়ে গেছেন, তারই ফলশ্রুতিতে আজকের বাংলাদেশকে আমরা দেখতে পাই। অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যা আমরা দেখতে পাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই নেত্রী যিনি টোটাল কমিটমেন্ট টু ডেমোক্রেসি, তার কাছে যেটা মনে হয় যে গণতন্ত্রের প্রতি তার যে কমিটমেন্ট, এটা সমকালীন সময়ে অন্য কোন রাজনৈতিক নেতার মধ্যে আমি লক্ষ্য করি, যেটা আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে দেখেছি। গৃহবধূ ছিলেন, তারপরে পরিবার, সেই আপনার আর্মি চিফের স্ত্রী,
প্রেসিডেন্টের স্ত্রী সবকিছু বাদ দিয়ে রাস্তায় নেমেছেন গণতন্ত্রকে জন্য। তিনি এই সম্প্রতি গণতন্ত্রকে রক্ষার জন্য তিনি প্রায় 2 বছর কারাগারে থেকেছেন, অসুস্থ হয়ে আছেন, এখনো তিনি অসুস্থ হয়ে রয়েছেন। এই নেত্রী এই ভিশন 2030 যে স্বপ্নগুলো দেখেছিলেন, সেই স্বপ্নগুলোতে প্রধান যে বিষয়টা ছিল তার কমিটমেন্ট টু ডেমোক্রেসি, গণতন্ত্র। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন। তখন জনগণের সামনে স্বপ্ন ছিল একটা আপনার যে সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, অর্থনৈতিক সমতা, এই বিষয়গুলোকে সামনে নিয়ে তিনি সেই স্বাধীনতা যুদ্ধে নেমেছিলেন, যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন। পরবর্তীকালে গণতন্ত্রের প্রতি তারও যে কমিটমেন্ট, সে কমিটমেন্ট থেকে কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা, যেটা আওয়ামী লীগ এনেছিল, বাকশাল করেছিল, সেখান থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। এবং সংসদীয় গণতন্ত্র যা আজকে বিরাজ করছে, তথাকথিতভাবে বিরাজ করছে বলি, সেটাও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিয়ে এসেছিলেন। আজকে যখন এইটা বিষয়ে আলাপ করি, তখন মনে হয় যে গণতন্ত্র এই 1912 সাল থেকে আমরা দেখেছি যে আপনার কিভাবে সেই গণতন্ত্রকে কবর দেওয়া হয়ে গেল আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে দিয়ে কারুলক সাহেব করলেন। তারপর থেকে যে ধারাবাহিকভাবে শুরু হয়েছে আপনার, আমার কাছে মনে হয় যে এটা শুধু সেই সময় না, আরো আগে থেকেই আপনার 1-11 ঘটেই ছিল আপনার এই কারণের জন্য। সেটাকে আপনার ধারাবাহিকতায় বাংলাদেশকে বিরাজনীতিকরণ, বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা দেশপ্রেমিক দল, তাকে আপনার একেবারেই বলা যায় যে ইনএফেক্টিভ করে দেওয়ার জন্য কাজ শুরু। আমরা তো ভুলে যাইনি যে এই দলটিকে মৌলবাদী দল হিসেবে চিহ্নিত করবার জন্য, তাকে আপনার সাম্প্রদায়িক দল হিসেবে চিহ্নিত করবার জন্য, সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করবার জন্য কত কাজ হয়েছে। কিভাবে দেশে বিদেশে পত্র পত্রিকাগুলোতে, এমনকি আমাদের অনেক নাম করা পত্রিকাগুলো পর্যন্ত বাংলাদেশকে বিএনপিকে মৌলবাদী দল হিসেবে চাপানোর চেষ্টা করেছে। আমার এখন মনে আছে আপনাদের 1-11 অনেক আগে, অর্থাৎ 2001-এ আমরা যখন সরকারে আসলাম, বিএনপি যখন সরকারে গেল, সেই সময় ওয়াল স্ট্রিট জার্নাল একটা আর্টিকেল বেরোলো অরবিন্দ আদিগা নামে একজন আপনার সাংবাদিকের, ইজ বাংলাদেশ গোয়িং টু বি এ ফেইল্ড স্টেট। অর্থাৎ এই তখন থেকে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে একটা চক্রান্তের কারণেই বাংলাদেশের এই অবস্থা হয়েছে। এখন এখান থেকে বেরোনোর জন্য কিন্তু আমার এখন স্বপ্ন দেখা দরকার খুব বড় করে, যে কি করে আমি গণতন্ত্রকে ফেরত আনবো, কি করে আমি একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে নির্মাণ করবো, কি করে আমি এখানে আবার আমার প্রতিষ্ঠানগুলোকে গণতান্ত্রিক করবো। ভিশন 2030-তে সেই স্বপ্নগুলো দেখা হয়েছিল যে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণ আমাদেরকে নির্বাচিত করে নিয়ে যায়, তাহলে এই দেশকে আমরা কিভাবে দেখতে চাই। সেটা হচ্ছে যে, যেটা ভাইও কিছুটা বলেছেন, মাহুল ভাইও বলেছেন, যে আসলে এই কয়েক বছরে অনেকগুলো পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়, কেন জানি না, যে সময়টা একটা নষ্ট সময়, এবং এই নষ্ট সময়ে নষ্ট রাজনীতি গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলছে। আপনি চতুর্দিকে তাকিয়ে দেখেন, আমার কাছে মনে হয়েছে যে এখন যারা শুভ চিন্তা করে, যারা সুস্থ চিন্তা করে, তারা এখন পেছনে চলে যাচ্ছে। কর্তৃত্ববাদ, স্বৈরাচার, একনায়কতন্ত্র জেকে বসছে সব জায়গায়। সেইখানে এই ভিশন 2030 নিঃসন্দেহে এটা আমাদেরকে একটা অনুপ্রেরণা যোগাতে পারে। আমার মনে হয় স্বপন বোধহয় সময় দেখছেন, হ্যাঁ আমি বুঝতে পারছি। তো আমাদেরকে এই জন্যে আমি যে কথা আগেই বলেছি, যে এত অল্প সময়ের মধ্যে, সেটা মাহবুবুল্লাহ ভাইকেই বলেন বা আমির কৃষ্ণ মোহাম্মদ চৌধুরীকেই বলেন বা আমাদেরকে বলেন, আমাদের কিন্তু সেইভাবে ব্যাখ্যা করার সময়টুকু আরো যদি আপনি ভবিষ্যতে দিতে পারেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো। এখানে ভিশন 2030 আমি এক কথায় অল্প কথা শেষ করে দেব। এখানে কিন্তু বলা হয়েছিল যে, আপনার মনে আছে নিশ্চয়ই, যে রেফারেন্ডাম তুলে দিয়েছে আওয়ামী লীগ। আমরা কিন্তু এখানে রেফারেন্ডামের কথা বলেছি 2030-তে। আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমিয়ে নিয়ে এসে সেটাকে আরো বিস্তৃত করা এবং মন্ত্রিসভার মধ্যে, পার্লামেন্টের মধ্যে বিস্তৃত করার কথা বলেছি। আমরা এখানে পার্লামেন্ট কেন্দ্রিক, অর্থাৎ সংসদ কেন্দ্রিক রাষ্ট্র পরিচালনার কথা বলা হয়েছে। আপনার যেটা
যে সংসদীয় যে কমিটিগুলো আছে তার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার কথা এখানে বলা হয়েছে। এখানে বিচার ব্যবস্থাকে পুরোপুরি নতুন করে সাজানোর কথা বলা হয়েছে এবং একটা বিচার বিভাগের কমিশন করার কথা বলা হয়েছে, যেটা এই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, কারণ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। এখন আপনার দলীয় মানুষদের দিয়ে বিচার ব্যবস্থা পুরোপুরি পরিচালিত হচ্ছে। এখানে গভর্নেন্সের ক্ষেত্রে বলা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউশনস হ্যাভ বিন টার্নড ineffectual for serving narrow party interests. BNP will ensure effectiveness of the state administrative machinery, police and other relevant national institutions through giving the recognition to honesty, efficiency, merit, capability, patriotism and judiciousness alone without considering loyalty to party. অথচ এখন আমরা ওই পার্টি কোন একটা যান্ত্রিক সমস্যা হচ্ছে। আমরা জনাব মির্জা আলমগীরকে শুনতে পাচ্ছি না। জনাব মির্জা আলমগীর সাহেবকে আমরা শুনতে পাচ্ছি না। আমি এই মুহূর্তে দল ছিল এবং ভবিষ্যতে হবে বলে উনি ফিরে আসছেন, এই জন্য আমরা স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখব। ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে। ধন্যবাদ জনাব মহাসচিব মির্জা আলমগীর। আমরা দ্বিতীয় পর্বে যাব। আপনাদের চারজনের প্রাথমিক আলোচনাতে এটা খুব পরিষ্কার যে 1975-এ যখন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি একদলীয় একটি ব্যবস্থার মধ্যে আবদ্ধ হয়েছিল, তৎকালীন শাসক গোষ্ঠী দ্বারা দেশের সকল সংবাদপত্রের মত প্রকাশের স্বাধীনতা যখন বন্ধ হয়ে গিয়েছিল, সমাজতান্ত্রিক অর্থনীতির নামে যখন বাজার ব্যবস্থার উপরে সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ম, জিয়াউর রহমানের নতুন ভাবে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সংবাদপত্রের স্বাধীনতা এবং ব্যক্তি খাতের অর্থনীতি চালুর মধ্য দিয়েই একটি নতুন বাংলাদেশের ধারা শুরু হয়েছিল। পরবর্তীকালে আবার আমরা দেখলাম 1986-তে ক্ষমতাসীন সামরিক শাসন যখন সংবিধানকে ব্যবহার করে তার শাসনকে বৈধ করতে চাইলো, মুখে দিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার নেতৃত্বেই সেই অপচেষ্টার বিপরীতে আবার গণতান্ত্রিক সংগ্রাম জেগে উঠলো এবং 1990-তে স্বৈরাচারী এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে 1991-এর একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা লাভ করেছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতান্ত্রিক সংগ্রামের একটি নক্ষত্র হিসেবে হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, পার্লামেন্টে দ্বাদশ সংশোধনের মতো একটি ঐক্যমত তৈরির মধ্য দিয়ে রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় ফিরে আসা সম্ভব হয়েছে। দেশের সকল রাজনৈতিক দল সংসদে ঐক্যমত পোষণ করে এমন দৃষ্টান্ত একবারই তৈরি হয়েছে, সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি যখন সংসদ নেত্রী ছিলেন তখন। এবং পরবর্তীকালে আবার আমরা দেখলাম 1996-তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও তিনি সংসদ নেত্রী থাকা অবস্থাতেই সংবিধানে তিনি যুক্ত করেছেন এবং আজকের এই ভীষণ 20-30 তিনি যখন বললেন সেখানে তিনি আবার বলছেন যে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে একটি স্বৈরাচারী একনায়কতন্ত্রী শাসনের জন্ম দিয়েছে এবং এখান থেকে ভবিষ্যৎ যে রাষ্ট্রের রূপকল্পনা বিএনপি করতে চাচ্ছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেখান থেকে তিনি আবার বের করে নিয়ে আসতে চাচ্ছেন এবং তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে জাতির সকল অংশ তথা ধর্মীয়, আঞ্চলিক ও ক্ষুদ্র জাতি গোষ্ঠীগত পরিচয় এবং নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণী ও গোষ্ঠীর মানুষকে নিয়ে একটি সুসংগত জাতি গঠন করার ভীষণ ঘোষণা করলেন। এই ভীষণের মধ্য দিয়ে এই ভীষণকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এখন লাগাতার ভাবে কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হতে হবে এবং আজকের আপনাদের আলোচনার মধ্য দিয়ে আমরা ধারাবাহিকভাবে এই আলোচনাগুলিকে আরো সামনে আনবো। আমি এই পর্বে আলোচনাতে জনাব ইসমাইল জবিউল্লাহকে আমন্ত্রণ জানাবো যে বিএনপির ঘোষিত এই রূপকল্পের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশ নামক রাষ্ট্র বিএনপি ক্ষমতায় গেলে জনগণকে যে মৌলিক সেবাগুলি দিতে চায়, স্বাস্থ্য, শিক্ষা এবং করোনা সংকটের মধ্য দিয়ে যা প্রমাণ হয়েছে, ওই ধরনের মৌলিক সেবা যদি রাষ্ট্রকে দিয়ে সরকার জনগণকে না দেয় তাহলে কি পরিস্থিতি তৈরি হতে পারে? আপনি খুব সংক্ষেপে এই ভীষণের মধ্যে সেই মৌলিক সেবাগুলিকে সামনে আনবেন যা ভীষণে বর্ণনা করা হয়েছে। জনাব ইসমাইল জবিউল্লাহ। ধন্যবাদ।
আপনি ঠিকই বলেছেন, কোভিড-19 এর প্রেক্ষিতে আরেকটা ইস্যু সামনে এসছে, সেটাও সেবার ব্যাপার, সেটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী। এই যে দিন এনে দিন খায়, এই গ্রুপটা সবচেয়ে এফেক্টেড। আমাদের দল থেকে বলা হয়েছিল নগদ সাহায্য দিয়ে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য, কত টাকা করে দেওয়া হবে দেওয়ার প্রস্তাবও একটা দেওয়া হয়েছিল, কিন্তু সরকার ব্যাপারে কোনো কর্ণপাতই করেনি। ভিশন 2030-তে ক্লিয়ারলি উল্লেখ করা আছে যে দারিদ্র নিরসন না হওয়া পর্যন্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষদের বাঁচিয়ে রাখার জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা হবে। এখন সম্প্রসারিত করা হবে, ইন্টারেস্টিং বিউটি অফ দিস ভিশন ইজ সামান্য কিছু পয়সা দিয়ে নিরাপত্তা বেষ্টনীর কাজটা সেরে দেওয়া হয়, কিন্তু এখানে একটা জিনিস দেখবেন শব্দ চয়নে, মূল্যস্ফীতির নিরিখে এর মাথা পিছু পরিমাণ বৃদ্ধি করা হবে। That is the point to be underlined. সামাজিক বেষ্টনীর কথা তো আমরা সবাই বলি, কিন্তু কত টাকা কত পয়সা করে দেবেন সেটা হচ্ছে মূল্যস্ফীতির নিরিখে এর মাথা পিছু পরিমাণ নির্ধারিত করা হবে। এবং একটা পার্মানেন্ট সলিউশনের জন্য, বা আমি বলছি না পার্মানেন্ট, গরিব থাকুক সবাই এটা কেউ চায় না, কিন্তু আমাদের যে কনটেক্সট তাতে এদের প্রতি আমাদের কন্টিনিউয়াসলি এদেরকে সেবা দিয়ে যেতে হবে। এবং সেজন্য ভিশনে বলা হয়েছে যে অতি স্বল্প আয়ের জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি রেশনিং ব্যবস্থা চালু করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি সেই জন্য কথাটা এখানে উল্লেখ করলাম। আরেকটা জিনিস হচ্ছে, এই যে যাদেরকে দেয়া হবে এরা কারা? বলা হয় যাদেরকে চুজ করা হয়, তাদেরকে যারা উপকারভোগী বেনিফিশিয়ারিজ, তারা দেখা যাচ্ছে যে দলীয় লোকজন করা হচ্ছে, কিন্তু ভিশনে বলা হয়েছে যে স্থানীয় সরকারের নেতৃত্বে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি কমিটির মাধ্যমে প্রতিটি গ্রামে সভা ডেকে আলাপ আলোচনার ভিত্তিতে নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উপকারভোগীদের স্বচ্ছতার সাথে চিহ্নিত করা হবে। দ্যাট ইজ দ্য কমিটমেন্ট এইটার মধ্যে বলা হয়েছে। বাকিগুলো তো খুব কমন কথা, আমি কমন কথার দিকে যাচ্ছি না, আমি হাইলাইট করার কথা চাচ্ছি যে এই জায়গার মধ্যে কোনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু বলতে স্বাস্থ্য খাতের কথায় আসি। স্বাস্থ্য খাতের অবস্থা আমি বলেছি যে আপনারা সবাই আমরা জানি যে কি ধরনের মিসম্যানেজমেন্ট, কি ধরনের শোচনীয় অবস্থা স্বাস্থ্যের মধ্যে রয়েছে। কিন্তু ভিশন 2030-তে বলা হয়েছে যে জিডিপির 5% স্বাস্থ্য খাতে ব্যয় করতে হবে। তাহলে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতকে এবং শিক্ষা খাতকে। শিক্ষা খাতে জিডিপির 5% এবং স্বাস্থ্য খাতে জিডিপির 5% ব্যয় করার কথা বলা হয়েছে। এবং প্রত্যেক লোক ব্যক্তির জন্য একজন করে ডাক্তার থাকবে, চিহ্নিত ডাক্তার, ইয়ারমার্ক ডক্টর, যে ইনি ওনার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন। সেই জন্য জিপি প্র্যাকটিস, যেটা সে জিপি প্র্যাকটিশনারের কথা বলা হয়েছে, ওনাদেরকে ইন্ট্রোডিউস করার কথা। এবং স্বাস্থ্য বীমার কথা বলা হয়েছে, স্বাস্থ্য বীমা চালু করার কথা বলা হয়েছে গরিব সাধারণের জন্য। আর সবচেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমার চোখে পড়েছে, সেটা আমি তারপরও বলি, সেটা হচ্ছে রোগ, সংক্রামক রোগের কথা বলা হয়েছে। যে সংক্রামক রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ শ্রেয়, এই নীতির ভিত্তিতে বিএনপি সংক্রামক, অসংক্রামক ও নতুন উদ্ভূত রোগ সমূহের বিস্তার প্রতিরোধ ও প্রতিকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। এবং সংক্রামক ব্যাধি রোধ, মাতৃ স্বাস্থ্য সেবার, প্রসূতি স্বাস্থ্য সেবার নিশ্চিত করা, শিশু মৃত্যুর হার হ্রাস ও শিশুদের অপুষ্টি রোধকল্পে রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। আই আন্ডারলাইন, রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। এবং সংক্রামক ব্যাধি রোধ, আমি এই কনটেক্সটের সঙ্গে এটাকে যদি আপনি লিঙ্ক আপ করেন তাহলে দেখবেন যে রাষ্ট্র কিভাবে, আমরা দেখছি চোখের সামনে অবস্থা হচ্ছে, মানুষ কিভাবে মারা যাচ্ছে, আর আমরা কত হেল্পলেস হয়ে গেছি। এই অবস্থায় ভিশনের কথা এখানে এই জিনিসটা উল্লেখ করা আছে। আর বেকার, যেভাবে বেকার বেড়েছে, শিক্ষিত বেকারের সংখ্যা অবস্থা জানেন, কর্মসংস্থানের অবস্থা কি অবস্থা তা জানেন। সেখানে এই ভিশনের কথা বলা হয়েছে 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। বেকার ভাতা প্রদান করা হবে, এটা হচ্ছে ভিশনের কথা। এটা বলে অনেকে বলছে বেকার ভাতা দিলে তো ওরা কাজ করবে না। আপনি দেখেন এটাকে কি সুন্দর লক করা হয়েছে, 1 বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, whichever comes earlier, সেই পর্যন্ত তাকে তো টিকিয়ে রাখতে হবে, so that he does not think
এবং তার মধ্যে যেন নেশার মরণছবল থেকে ইয়াং গ্রুপকে বাঁচিয়ে রাখার জন্য আমি সেবা প্রদর্শিত হচ্ছে, সেটাতে সবচেয়ে খারাপ অবস্থা। ভেজালের জন্য শিক্ষা, খাদ্যের মধ্যে ভেজাল, সেই ভেজালের জন্য নিরোধ করার জন্য করা বলা হয়েছে। এবং ঔষধ স্বাস্থ্যনীতিতে বলা হয়েছে যে যে যারা স্বাস্থ্য ঔষধ বিক্রি করে এবং যারা প্রডিউস করে তাদের মুনাফা রেখেও স্বাস্থ্যকে ওষুধের দাম অনেক কমানো যায়, এবং সেটা এখানে বলা হয়েছে। এবং 50টা ঔষধ বিনা 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 মূল্যে জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথায় স্বাস্থ্য খাতে কমিটমেন্ট দেওয়া হয়েছে। যোগাযোগ খাতের কথা বলি, মাল্টিমোডাল সিস্টেম, যে সড়ক, নৌ এবং আকাশপথ, এই 3 পথকে একত্র করে, সড়ক, নৌ, আকাশ, এই 3 পথকে একত্র করে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সিস্টেমের কমিটমেন্ট দেওয়া হয়েছে। এবং আঞ্চলিক কানেক্টিভিটির কথা বলা হয়েছে, কুনমিং ঢাকা, কুনমিং চিটাগং, কুনমিংকে কানেক্টের কথা বলা হয়েছে, এবং এশিয়ান হাইওয়ে সঙ্গে কানেক্টের কথা বলা হয়েছে, সেকেন্ড পদ্মা ব্রিজের কথা বলা হয়েছে, মেট্রো রেলের কথা বলা হয়েছে দ্রুতগামী ট্রান্সপোর্ট করার জন্য, এবং এবং বুড়িগঙ্গা, কর্ণফুলী, মেঘনাতে আন্ডারগ্রাউন্ড টানেল তৈরির কথা বলা হয়েছে। আমি অল্প কয়েকটা প্রতিশ্রুতির মধ্যে এই চ্যালেঞ্জগুলো আন্ডারলাইন করার চেষ্টা করছি। এবং বিদ্যুতের কথা বলা হয়েছে, যে বিদ্যুৎ, আমি সেবার খাতে যেহেতু সেজন্য টাচ করার চেষ্টা করছি, যে বিদ্যুৎকে বলা হয়েছে যে বিদ্যুৎ যেভাবে আমাদের যে পুরনো বড় বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলো সেগুলোকে মেরামত করে সেগুলোকে চালু করা, সেটা না করে দেখা গেছে যে সেগুলোকে বরঞ্চ আরো নষ্ট করার সুযোগ করে দেওয়া হয়েছে, আর ইন দি মেইন টাইম সময় ক্ষেপণ করে কুইক রেন্টাল পাওয়ার আনা হয়েছে। এবং ক্যাপাসিটি চার্জ, বিদ্যুৎ না কিনে পর্যন্ত। ধন্যবাদ জনাব জবিউল্লাহ সাহেব, কনক্লুড করবেন। থ্যাংক ইউ। আমরা পরে সময় পেলে আবার চেষ্টা করব কথা বলতে। থ্যাংক ইউ সো মাচ। জি জি, ধন্যবাদ জনাব ইসমাইল জবিউল্লাহ সাহেব। এবার আমি আবারও আমাদের সম্মানিত জনাব অধ্যাপক মাহবুবুল্লাহ স্যারের কাছে যাচ্ছি। আপনার কাছে মূলত এই মুহূর্তে এই পর্বের খুব সংক্ষিপ্ত সময় যেহেতু, সেজন্য আমরা 2019-এর যে $40 বিলিয়ন রেমিটেন্সের অভিজ্ঞতা এবং আপনার $18 বিলিয়ন 40 বিলিয়ন ডলারের যে এক্সপোর্ট ইনকামের অভিজ্ঞতা, $18 বিলিয়ন যে রেমিটেন্সের অভিজ্ঞতা, পর্যটনের ইনকামটাতে একেবারেই শূন্য হয়ে গেল এবং আমাদের সমুদ্র অর্থনীতি এখন পর্যন্ত কোনোভাবেই উত্তরণের সম্ভাবনা নেই, অথচ কোভিড মোকাবেলা করতে হবে। এই পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্য চাই। বাংলাদেশের 50 বছরে আমরা আমাদের অর্থনৈতিক ব্যবস্থা 3টে জিনিসের উপরে দাঁড় করিয়ে রেখেছিলাম। একটা হলো কৃষি, আর বাকি দুটো হলো পোশাক শিল্প এবং প্রবাসীদের আয়, রেমিটেন্স ইনকাম। এবং রেমিটেন্স থেকে আমরা প্রচুর অর্থ পেয়েছি এবং আমাদের রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন বলা হচ্ছে এটা মানে $35 বিলিয়ন। তো এর একটা গুরুত্ব এবং মূল্য আছে, কিন্তু এখন বিভিন্ন দেশের পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে যে তারা বিদেশি শ্রমিকদেরকে ফেরত দিয়ে দিবে, আর প্রবাসীদের যে আয়, সে আয়টা নিশ্চিত কোনো আয় নয়। সেখানে যদি চাকরি থাকে তাহলে সে আয় হবে, আর যদি কর্মসংস্থান না থাকে তাহলে সে আয় হবে না। দ্বিতীয়ত এটার আরেকটা দিক হচ্ছে, যারা কাজ করে যে শ্রমিকরা আমাদের দেশের, বাংলাদেশের কিংবা ভারতের বা অন্য কোনো দেশে, তারা কিন্তু উৎপাদন করে যেই দেশে তারা কাজ পেয়েছে সেই দেশের জন্য, নিজের দেশের জন্য নয়। কিন্তু সত্যিকার উন্নয়ন যদি আমরা চাই তাহলে আমাদের এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে আমাদের দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায়, এবং কর্মসংস্থান বৃদ্ধি করার একমাত্র উপায় হচ্ছে দেশে শিল্পায়ন এবং দেশের সেবা খাতকে আধুনিকায়ন। এই দুটো কাজ যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের এই বিদেশ নির্ভরতা বলতে আগে যে সময় আমরা ফরেন এডের কথা বলতাম, কিন্তু এখন মূলত বলা হচ্ছে রেমিটেন্স ইনকামের কথা। এইভাবে আমাদের নির্ভরশীল থাকতে হবে না। কিন্তু আমার কাছে একটু অবাক লাগছে এই জন্য, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে শিল্প উন্নয়ন যেটা হয়েছে সেটা
প্রধানত পোশাক শিল্পকে কেন্দ্র করেই হয়েছে। কিন্তু পোশাক শিল্প ছাড়া আরো কিছু শিল্প আমাদের দেশে গড়ে ওঠার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে, কিন্তু সেগুলোর ব্যাপারে আমরা ততটা মনোযোগ দিতে পারি না। কারণ পোশাক শিল্পের লবি এতই স্ট্রং যে তারা সরকারের কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা আদায় করে নিতে পারে, যেটা অন্যরা পারে না। অথচ আমরা সেই দিকে চেষ্টা করি না। একটা ন্যাশনাল ইকোনমি যদি ডাইভার্সিফাইড না হয়, বহুমুখীকরণ করা না হয়, তাহলে সেই ইকোনমিটা শক্তি সঞ্চয় করতে পারে না। আমরা ওষুধ শিল্পের ক্ষেত্রে, আমরা চামড়া শিল্পের ক্ষেত্রে এবং এই ধরনের আরো অনেক প্লাস্টিক ইত্যাদি এবং সিরামিক্স ইত্যাদি এই সমস্ত খাতে, এছাড়াও আরো নতুন অন্যরকম খাত হতে পারে, আমরা শিল্পায়নের গতিবেগ বৃদ্ধি করতে পারি। কিন্তু আমরা সেই দিকে চেষ্টা করছি না, সরকার সেই দিকে চেষ্টা করছে না। এবং আমাদের দেশে এখন একটা বড় সমস্যা হচ্ছে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট অত্যন্ত অসন্তোষজনক। এই প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট যদি বৃদ্ধি না পায়, তাহলে শিল্পায়নের ক্ষেত্রে গতিবেগের সঞ্চার হবে না। সেই জন্য প্রাইভেট সেক্টরকে কিভাবে আরো জড়িত করা যায় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং যারা গার্মেন্টস করেছেন এবং গার্মেন্টস করার পরে যারা সুনাম স্বীকৃতি অর্জন করেছেন, বিদেশে যাদের নাম আলোচিত হয় যে সমস্ত গার্মেন্টস এর মালিকদের সম্পর্কে, তারা নিশ্চয়ই এই শিল্প থেকে বহু উদ্বৃত্ত আয় পেয়েছেন, মুনাফা পেয়েছেন। তা না হলে এসব কথা আলোচনা হতো না। আজকে তাদেরকে চিন্তা করতে হবে যে তাদের যে অতিরিক্ত যে সারপ্লাস প্রফিট, সেটা তারা ইনভেস্ট করবেন অন্য শিল্প গড়ে তোলার জন্য। তারা একসময় পোশাক শিল্পের ক্ষেত্রে পথ প্রদর্শক হয়েছিলেন, এখন তাদেরকে অন্যান্য শিল্পের ক্ষেত্রে পথ প্রদর্শক হতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাটা এখানে অনেক কাজ করার আছে। প্রাথমিক, মাধ্যমিক, তারপরে টারশিয়ারি লেভেলের যে শিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা। আমাদের এই ভিশনে আমরা প্রস্তাব করেছি যে বাংলাদেশে অন্তত একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। এবং সেই বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য যদি বিদেশ থেকে শিক্ষক এবং জ্ঞানী মানুষদেরকে নিয়ে আসতে হয় প্রয়োজনে, সেটাও কিন্তু করতে হবে। কারণ আমি একটু আগে বলেছিলাম যে দুনিয়া বদলে গেছে, এমনকি সমকালীন যে পুঁজিবাদ, সেই পুঁজিবাদও বদলে গেছে, বদলে যাচ্ছে, এক এক সময় এক একটা তরফ দিচ্ছে। আজকের পুঁজিবাদ সম্পর্কে যেটা বলা হয় সেটা হচ্ছে সার্ভেইলেন্স ক্যাপিটালিজম। এই সার্ভেইলেন্স ক্যাপিটালিজম কি কারণে বলা হয়? মূলত আমরা দেখছি এখন বিশ্বের যারা ধনী, তারা সবাই এই আপনার কম্পিউটার, সাইবারনেটিক্স এই ধরনের ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্কিত। সেটা গুগলের কথাই বলেন বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের কথা বলেন। এবং তারা এই প্রতিষ্ঠানগুলো দিয়ে তাদের এই যে টেকনোলজিক্যাল যে প্রাওয়েস, সেইটা দিয়ে তারা নিজেরা বিশাল এক তথ্য ভান্ডার সৃষ্টি করেছে। এই বিশাল তথ্য ভান্ডার গুলোকে বলা হয় বিগ ডেটা। এবং এই বিগ ডেটা বিশ্লেষণ করে যেটা বের করা হয়, কনজিউমারদের, বিভিন্ন ধরনের লোকদের, তাদের রুচি কিরকম, স্বভাব কিরকম, তাদের পছন্দ অপছন্দ কিরকম, এবং সেটাকে সামনে নিয়ে ব্যবসাকে অগ্রসর করে নেওয়া। কাজে আমরা এক কঠিন দুনিয়ার মধ্যে পড়েছি। আমরা যদি আমাদের মুহূর্ত রক্ষা করতে চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই অত্যন্ত এটাকে উন্নত করতে হবে এবং এটার মধ্যে যত দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলো দূর করতে হবে। সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার। এবং বিশেষ আমাদেরকে এই আজকের যুগে আমরা যেটাকে বলি মুনাফা বা প্রফিট, সেটা কিন্তু আসলে সেটা এখন ইয়েতে রূপ নিয়েছে, নলেজ ক্যাপিটালের রূপ নিয়েছে।
এই কথাগুলি শব্দগুলি আমি বলছি এই জন্য যে এটা আমাদের জানা উচিত, আমাদের প্রত্যেক রাজনীতিবিদের এই নলেজ ক্যাপিটালের ব্যাপারে আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং ভিশন 2030-তে আমরা কিন্তু এই জিনিসগুলো বলেছি, কিন্তু এখন এটাকে আরো সুস্পষ্ট সুনির্দিষ্ট করার সময় এসেছে কোভিড-19 এই পরবর্তী সেই উদ্যোগই আমরা গ্রহণ করেছি এবং আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সূত্রপাত করতে যাচ্ছি এ ধরনের জরুরি বিষয়গুলি যা ভিশনকে বাস্তবায়ন করার জন্য খুবই অনিবার্যভাবে আমাদের দলীয় সর্বস্তরের নেতা কর্মী, দেশ এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কাছে পরিষ্কার করা দরকার। তা পরিষ্কার করার জন্য আমরা সিরিজ অফ ডিসকাশনে যাব এবং অবশ্যই অধ্যাপক মাহবুবুল্লাহর মতো একজন বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিকে আমরা আমাদের সেই কাজের অভিভাবক হিসেবে পাবো। আমি এই পর্বে দ্বিতীয় পর্বে আলোচনা যুক্ত করার জন্য আমন্ত্রণ জানাবো জনাব আবির খসরু মাহমুদ চৌধুরী। আপনি ইতিমধ্যেই সারা পৃথিবী ব্যাপী যে কানেক্টিভিটি, আপনার রোড কানেক্টিভিটি এবং ভার্চুয়াল কানেক্টিভিটির যে একটা বাধ্যবাধকতা তৈরি হয়েছে সে বিষয়ে আপনি উল্লেখ করেছেন এবং একই সঙ্গে মানবাধিকারের পরিস্থিতি এবং পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় শরণার্থীর বোঝা যে বাংলাদেশের ঘাড়ে চেপে বসে আছে, এই দুইটি বিষয়ে আপনার আলোচনার মধ্যে যুক্ত থাকলে ভবিষ্যৎ ভিশনকে ব্যাখ্যা করতে আরো সুবিধা হবে। আমি এই বিষয়ে আলোকপাত করে আপনার মন্তব্য জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জনাব আবির খসরু মাহমুদ চৌধুরী। ধন্যবাদ স্বপন। আমি একটুখানি ওখানে আসার আগে 1 মিনিট, মাহবুবুল্লাহ ভাই যে বিনিয়োগের কথা বললো, যে বাংলাদেশের বিনিয়োগ, আমরা যেখানে 14 বছর আগে 26% প্রবৃদ্ধি রেখে এসেছিলাম, 26% ব্যক্তি খাতে, এটা 21-22% গত 12 বছর ধরে ঘোরাঘুরি করতেছে। প্রবলেম হলো যে বিনিয়োগের জন্য যে ইজ অফ ডুইং বিজনেস বর্তমান সরকারের অধীনে সেটা একেবারে তলানিতে, রেটিংসে একেবারে তলানিতে। ক্রেডিট ফ্লো, আপনার ঋণ সরবরাহ, ব্যাংকে কোনো তারল্য নাই, ব্যাংকগুলো সব লুটপাট করে তারা নিয়ে গেছে, এখানে কোনো তারল্য নাই। বিজনেস যে কালচার, যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে তো রেন্ট সিকিং চলতেছে, এখন তো খুব ব্যবসা হচ্ছে না বাংলাদেশে। আপনি ব্যবসার পরিবেশ যদি বজায় না থাকে, রেন্ট সিকার উইল কাম এন্ড টেক ওভার দ্য বিজনেস এনভায়রনমেন্ট। এবং বর্তমানে অল রেন্ট সিকার, এখানে কোনো ব্যবসা হচ্ছে না কিন্তু। এন্ড করাপশন, সেটা আপনি ওই হেলথ ডিপার্টমেন্টের সাপ্লাই বলেন, সেটা সরকারের টেন্ডার, অন্য টেন্ডার বলেন, কিংবা প্রাইভেট সেক্টরে ব্যবসা করতে গেলে কর ফাঁকি দিয়ে কিংবা ইত্যাদি, ইটস অল রেন্ট সিকিং, বেসিক্যালি কোনো ব্যবসা বাণিজ্য নয়। সেই জন্য আমি এই কথাটা, কেন আমাদের সময় 26% প্রবৃদ্ধি হয়েছিল, কেন সেই প্রবৃদ্ধির পরিপ্রেক্ষিতে 7.06 প্রবৃদ্ধি হয়েছিল, এগুলো কারণ হচ্ছে কারণ আমাদের সময় যে ব্যবসার পরিবেশ ছিল, ইজ অফ ডুইং বিজনেস, যে বিজনেস ছিল, যেটা ঋণ প্রবাহ যেটা ছিল, এবং ফিনান্সিয়াল সেক্টরে যে ডিসিপ্লিন ছিল আমাদের সময়, আজকে কিন্তু সবকিছু অনুপস্থিত। এবং বাংলাদেশে যত কিছু আজকে অনুপস্থিত, সবগুলোর উত্তর কিন্তু আছে ভিশন 2030। এর মধ্যে সবগুলোর উত্তর আছে, কিন্তু আইনের শাসন থেকে শুরু করে বাক স্বাধীনতা, গণতন্ত্র, সংসদ কিভাবে চলবে, তারপরে ব্যবসা বাণিজ্য মানুষের, সাধারণ মানুষের, এই যে ত্রাণের কথা বললো, সোশ্যাল সেফটি নেটের কথা বললো, আমাদের ভিশন 2030-তে যেটা আছে, কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে এটা ক্ষয়রাতি কিছু নয়, এটা ত্রাণ নয়, এটা হচ্ছে তার সিভিক রাইট। একজন দেশের নাগরিক যদি তার অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সে রাষ্ট্রের কোষাগার থেকে তার অর্থ পাওয়ার সে দাবিদার, আমাদের ভিশন 2030-তে কিন্তু আমরা এই জিনিসটা ওইভাবে নিয়ে আসছি। এটা কোনো ক্ষয়রাতি সাহায্য না, এটা কোনো ত্রাণ নয়, এটা হচ্ছে একজন নাগরিকের অধিকার হিসাবে তার দুঃসময়ে যে সাহায্য রাষ্ট্রীয় কোষাগার থেকে তার কাছে যাবে, সেটা সে একজন স্বাধীন নাগরিক হিসাবে তার অধিকার হিসাবে তার কাছে পৌঁছে দেওয়া। সুতরাং এই যে বিরাট ডিফারেন্সিয়েট আমরা করেছি ভিশন 2030-তে, অ্যাজ অপোজ টু ক্ষয়রাতি সাহায্য এবং ত্রাণ সাহায্য এবং নিজের মান সম্মান, যেটা নাগরিক সম্মান, সেটা হারিয়ে সেখান থেকে আমরা বড় ডিপার্চার করেছি ভিশন 2030-তে। এই জিনিসটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। আর তুমি
আর একটা জিনিস বলতে হয়, ফখরুল ভাই যেটা বলতেছিল ম্যাডামের কতগুলো জিনিস আমার উনি খুব সত্যভাবে বলেছে। আমরা যখন লাইন বাই লাইনে এইগুলোতে যেতাম এই বিষয় তৈরি করার সময়, উনি কিন্তু সঠিক জায়গাটাই সবসময় আমাদেরকে বলে একটু থামেন এখানে, এই জিনিসটা এইভাবে হলে কেমন হয়। অবাক কারব, মানে একজন ব্যক্তি যে তার কিরকম মেধা, কিরকম মানে আন্তরিকতা এবং দেশপ্রেম থাকলে ঠিক সঠিক জায়গাটা আমাদেরকে দাঁড় করিয়ে দিত। একটা জিনিস যেটা ফখরুল ভাই বলতেছিল, আরেকটা জায়গায় উনি দাঁড় করিয়েছে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্যহীনতা। এটা কিন্তু ওনার উদ্যোগ, ফখরুল ভাই তো মনে থাকার কথা, এটা কিন্তু ওনার উদ্যোগ। প্রেসিডেন্টের এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্যতা, যার কারণে একটা কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী তৈরি হয়ে যায়, দেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নেওয়ার যে একটা বিষয় চলে আসে, ওখানেই দেশনেত্রী বেগম খালেদা বলেছেন এইখানে একটা ভারসাম্য আনতে হবে আমাদেরকে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যদি ভারসাম্য না থাকে, তাহলে এরকম কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী হবে, কর্তৃত্ববাদী সরকার হবে, মানুষ তার অধিকার হারিয়ে ফেলবে। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট যে ওনার নিজের কিন্তু এটা সাজেশন। উনি এটাও জানতেন যদি বিএনপি ক্ষমতায় আসলে হয়তো উনি নিজেই প্রধানমন্ত্রী হবেন, কিন্তু সেটা জেনেও কিন্তু উনি বলছেন এই ভারসাম্যতা আমাদেরকে আনতে হবে। এটা তো এটার জন্য যে কত মানুষ দেশপ্রেমের দরকার হয় এই কথাটা বলার জন্য, এটা আমাদেরকে ভেবে দেখা দরকার। আর হিউম্যান রাইটস এর ব্যাপারে যেটা বলেছে, যেটা আমরা আসলে আমাদের ভিত্তিটা ছিল ভিশন 2030 হিউম্যান রাইটস এর যেটা ছিল, সেটা হচ্ছে যে ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশনের যে ভিত্তিটা ছিল জাতিসংঘের, যে মানবাধিকারের যে ইউনিভার্সাল যে ডিক্লারেশনটা আছে, যেখানে আমরা সবাই সিগনেটারি, সব দেশগুলি বাংলাদেশ সহ, সেটাই ছিল আমাদের ভিত্তি ভিশন 2030-তে। এবং সেই ভিত্তিতে মানুষের ডিগনিটি, মানুষের যে ফেয়ারনেস, সম্মান, ইন্ডিপেন্ডেন্স এর ভিত্তিতে হিউম্যান রাইটস এর ভিত্তি হতে হবে, এটাই ভিত্তি। এবং সেই ভিত্তির উপরে কিন্তু আইন তৈরি হয় এবং সেই আইনগুলো জনগণের পক্ষে যায়। আজকে বাংলাদেশে এগুলো সব ভায়োলেশন হওয়ার কারণে সেই ভিত্তি থেকে যে ইউনিভার্সাল হিউম্যান রাইটস থেকে সরে গিয়ে আজকে সরকার যে আইনগুলো করছে, এগুলো কিন্তু টোটাল ভায়োলেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস। যে কারণে আজকে আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো একটা আইন হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন, সিকিউরিটি অ্যাক্ট, এরকম একটা আইন হতে পেরেছে। এবং আরো বহু আইন হয়েছে, আপনার ক্রিমিনাল আইন হয়েছে, আরপিওতে এই যে নির্বাচন কমিশনে আইনগুলো করেছে, এগুলো ফান্ডামেন্টাল জুরিসপ্রুডেন্সের এগেইনস্টে, কিন্তু ফেয়ারনেসের এগেইনস্টে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর যে প্রিন্সিপাল, এগুলোর এগেইনস্টে। এবং এগুলোর সমস্ত সমাধান কিন্তু ভিশন 2030-তে আমরা দিয়েছি। বিকজ আমাদের পুরো আইনগুলো যেভাবে হবে, দেশ যেভাবে চলবে, সংসদ কিভাবে চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে চলবে, আইনের শাসন কিভাবে চলবে, সবগুলো কিন্তু ভিত্তি হচ্ছে একবারে ফান্ডামেন্টাল হচ্ছে ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশনে যে কথাগুলো বলা আছে, এইটার ভিত্তিতে কিন্তু আমরা ভিশন 2030 করেছি। আর কিছু ছিল তোমার? এটাই তো হলো প্রশ্ন ছিল, হিউম্যান রাইটস ছাড়া আর কিছু ছিল? তোমার কথা শোনা যাচ্ছে না, মিউট। জি জি জি, আর কিছু ছিল নাকি? না না, আর পয়েন্ট আজকে যেগুলি আছে এগুলি আজকে আপনাকে আর আটকাবো না, আমরা পরবর্তীতে আপনার কাছে আরো বিস্তারিত আলোচনা শোনার আশায়। এখন সর্বশেষ আজকের এই আলোচনা অনুষ্ঠানে আলোচনা করবেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের দেশের আইন বিভাগ, আমাদের দেশের বিচার বিভাগ, আমাদের দেশের নির্বাহী বিভাগ এবং আমাদের দেশের চতুর্থ স্টেট সংবাদ মাধ্যমের স্বাধীনতার বাস্তবতা, এই চারটি বিষয়তে আমাদের ভিশন 2030 বিএনপি কিভাবে নতুন করে সাজাতে চায়, আপনি খুব সংক্ষেপে সেই ধারণাটা সম্মানিত দর্শক শ্রোতাকে দিবেন। আপনার এখানে ভিশন 2030-তে একটা কথা, একটা বিষয় খুব জোর দিয়ে বলা হয়েছিল, যে বিষয়টা আমার মনে হয় যে উল্লেখ করা খুব বড় প্রয়োজন। এখানে বলা হয়েছিল যে বিএনপি বাংলাদেশকে একটা রেইনবো নেশনে রূপান্তরিত করতে চায়। এই কনসেপ্টটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল, অর্থাৎ শত ফুল ফুটতে দাও। সেই
সকল মত পথ সবকেই পড়তে দিতে হবে, দিলে একটা রেইনবো নেশন তৈরি হবে, যার সৌরভ, যার সৌন্দর্য সব জায়গায় ছড়িয়ে পড়বে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে কথাটা বলেছেন যে আইন বিভাগ, বিচার বিভাগ এবং আপনার নির্বাহী বিভাগ, এই বিভাগের প্রত্যেকটির আপনার একেবারে সুনির্দিষ্ট ভাবে এই সম্পর্কে আমরা ভিশন 2030 আপনার বলা হয়েছে। এখানে আপনার একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, বলা হচ্ছে যে বিএনপি ওয়ান্টস টু কম্বাইন টুগেদার 3 Gs: গুড পলিসি, গুড গভর্নেন্স অ্যান্ড গুড অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ সুনীতি হতে হবে, সুশাসন হতে হবে এবং ভালো প্রশাসন হতে হবে। সুনীতি আসবে আপনার আইন বিভাগ থেকে, অর্থাৎ পার্লামেন্ট থেকে আসবে নীতি নির্ধারণ হবে। বিচার বিভাগ আপনার তাকে সুবিচার, ন্যায় বিচারকে তাকে পুরোপুরি ভাবে প্রতিষ্ঠিত করবে, মানুষের যে অধিকার সেটাকে প্রতিষ্ঠিত করবে এবং একটা ভালো প্রশাসন দিয়ে, অর্থাৎ সেই প্রশাসনটা কিরকম হবে সে সম্পর্কে এখানে বলা হয়েছে আপনার, যে এটা হতে হবে একটা সম্পূর্ণ দলীয় দৃষ্টিকোণের বাইরে, দলীয় রাজনীতির বাইরে মেধা সম্পন্ন সর্বোৎকৃষ্ট যারা সন্তান তাদেরকে দিয়েই প্রশাসনকে সাজাতে হবে, তা নাহলে এটা সম্ভব হবে না। এটা খুব পরিষ্কার করে এখানে বলা আছে। বিচার ব্যবস্থা সম্পর্কে আমি আগেও 2-1 কথা বলেছি। এখন তো যে অবস্থা, বিচার ব্যবস্থাই বলেন, আইন বিভাগ বলেন আর প্রশাসন বলেন, আইন ব্যবস্থাতে এখন there is no parliament. ইনফ্যাক্ট পার্লামেন্ট ইলেকশনই হয়নি, মানে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই যে একটা নির্বাচন করে তার প্রতিনিধি নির্বাচন করতো আইন আপনার পার্লামেন্টের জন্য, সেটা এখন কোনো মতেই আপনার হচ্ছে না, দখল করে বসে আছে তারা, এবং তারা তাদের মতো করেই নির্বাচনটাকে তারা নিয়ে গেছে। প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়করণ করা হয়েছে, পুলিশ বলেন, সিভিল প্রশাসন বলেন, সবখানি তারা দখল করে নিয়ে গেছে। এবং দুর্ভাগ্যজনকভাবে বিচার বিভাগ একেবারেই দলীয়করণ করা হয়েছে। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিচারের সময়, আমরা দেখছি আমাদের বিচারের সময়, আমরা দেখছি এই মানুষ যারা ভিন্ন মত পোষণ করছে তাদের বিচারের সময়, আমরা দেখছি যারা সাংবাদিকতা করছেন, গণমাধ্যমের সঙ্গে জড়িত আছেন তাদের দেখছি, আমরা দেখছি যে শুধুমাত্র সমালোচনা করার দায়ে 14 বছরের কিশোরকে পর্যন্ত গ্রেফতার করে তাকে জেলে দেওয়া হয়েছে। এটা এখন যেহেতু এই বাংলাদেশ যে রাষ্ট্র, সে রাষ্ট্রের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। একদলীয় একটা রাষ্ট্র নির্মাণ করার জন্য তারা সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। সেই জন্য আমি কথাটা বলছিলাম যে আপনি ভিশন 2030 এটা অত্যন্ত উঁচু মাপের একটা জিনিস হচ্ছে নিঃসন্দেহে। এট দি সেম টাইম এই অবস্থার প্রেক্ষিতে, বর্তমানে যে অবস্থা চলছে এই অবস্থার প্রেক্ষিতে আপনি কিভাবে সুস্থ চিন্তা করে এগিয়ে যাবেন, এখন তো প্রধান চিন্তা হচ্ছে যে আপনি কিভাবে জগদ্দল পাথরকে বুক থেকে সরাবেন। এখন তো প্রধান চিন্তা হচ্ছে যে আপনি এই অবস্থাকে পরিবর্তন করে কিভাবে জনগণকে তাদের অধিকারটাকে ফিরিয়ে দেবেন, মালিকানাটাকে ফিরিয়ে দেবেন। এই বিষয়গুলো প্রধান হয়ে এসছে, প্রাধান্য পাচ্ছে সবচেয়ে বেশি। আর সেই জন্য আমি শেষ করবো, আজকে বেশি কথা বলতে গেলে পরে আপনি সুযোগ দিলে আবারও কথা বলবো। নজরুল ইসলামের একটি কবিতা আছে আপনার, সেটা ছিল, উনি অনেকে তার সমালোচনা করতো যে নজরুল ইসলাম আপনার খুব মহাকাব্য লেখে না, বা রবি ঠাকুরের মতো খুব অত্যন্ত দার্শনিক লেখা কবিতা লেখে না। সে বলছে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, অমর কাব্য তোমরা লিখিও যাহারা আছে সুখে। ধন্যবাদ। বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে। এটা আমার কাছে একটু রেলিভেন্ট মনে হয়েছে যে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় এখন হচ্ছে যে আপনার নিজেকে, এই দেশের মানুষকে বাঁচানো, এই যে কোভিড, এই কোভিডের যে অবস্থা আমরা দেখলাম, আপনার আজকে একটা খবর দেখে মানে কি বিস্মিত বলবো না, হতবাক হয়ে গেলাম যে এয়ারপোর্ট থেকে যারা ফেরত এসেছে আপনার এই ইতালি থেকে, তাদেরকে যখন বের করে নিয়ে গেছে, কোয়ারেন্টাইনে নিয়ে গেছে, ওইখানে আপনার
সরকার বলছে, তাদের মুখপাত্র বলছে যে একটাও কোভিড ধরা পড়ে না। আর সাংবাদিক, বিবিসির সাংবাদিক গিয়ে ঢুকেছে হাজ ক্যাম্পে, জিজ্ঞেস করেছে কি হলো আপনাদের। একজন বলছে ভাই আমার নাম বলবেন না, ওখানে তো কোনো টেস্টই হয় নাই, কোনো স্ক্রিনিং হয় নাই, স্ক্যানিং হয় নাই। এখন এই দেশে আপনি কি করবেন? এই দেশে আপনি কোথায় যাবেন? সেই জন্যই আমরা যেটা সবসময় বলছি যে আপনার এই ভিশন 2030 এটা আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। সেই স্বপ্ন হচ্ছে একটা সত্যিকার অর্থে, এখানে বলাই আছে, আমি এটা শেষ করবো এটা কথা বলেই। Bangladesh Nationalist Party aims at building a tolerant, human, peace-loving, people's welfare-oriented, social and economic, justice-driven, democratic and prosperous society, ensuring participatory role of people belonging to all faiths and ethnic nationalities and upholding their thoughts, hopes and aspirations. এটাই হচ্ছে মূল কথা। এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব ভবিষ্যতে, আমরা আশাবাদ। ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যেমনটি অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2017-তে 10ই মেতে এই ভিশন ঘোষণা করেছিলেন জাতির উদ্দেশ্যে। এবং আজকের এই মুহূর্তে এই অনুষ্ঠানের সমাপ্তি পর্বে গভীর শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। তিনি এখনো বাংলাদেশকে যে একটি নতুন বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেছেন এবং সেই বাংলাদেশ অর্জন করার যে সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, সেই সংগ্রামের কারণেই তিনি আজ ভিকটিম হয়ে বন্দী হয়ে আছেন। কিন্তু তার অনুপ্রেরণায় এই ভিশনকে বাস্তবায়ন করার জন্য দলের সর্বস্তরের নেতা কর্মীরা কাজ করছেন এবং এই ভিশন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করার নেপথ্যে যারা কাজ করেছেন, অধ্যাপক মাহবুবুল্লাহ, জনাব জবিউল্লাহ সহ যারা জড়িত ছিলেন দেশে বিদেশে, সকলের প্রতি এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে যারা ইতিমধ্যে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মরহুম জনাব মাহফুজুল্লাহ, মরহুম পিয়াস করিম, ডক্টর সাদাত হোসেন, ফলে এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, যারা দূরে বসে এখনো এই ভিশনকে সময় উপযোগী করার জন্য মতামত দিয়ে চলছেন। ইমেইলের মাধ্যমে বিশেষ করে info@bnpbangladesh.com ইতিমধ্যে অনেক পরামর্শ জমা হয়েছে। এখনো যারা পরামর্শ দিতে চান সময় উপযোগী করার জন্য, যুগোপযোগী করার জন্য, এই অনুষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে সেই আহ্বান জানিয়ে রাখছি। আপনাদের সকলের মতামতের মধ্য দিয়ে এটাকে আরো অনেক জীবন্ত করা হবে, সময় উপযোগী করা হবে। বিশেষ করে কোভিড বিপর্যয়ে সারা পৃথিবীর দেশ বিদেশের অর্থনীতি সকলেই কিন্তু একটি নতুন করে চিন্তা করতে বাধ্য হচ্ছে। ফলে এই ভিশনের উপরে কোভিডের এই বিপর্যয়কে সন্নিবেশিত করে আমাদেরকে আরো সময় উপযোগী এবং যুগ উপযোগী করার জন্য আপনাদের সকলের সম্মিলিত মেধাকে সন্নিবেশিত করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়ে রাখতে চাই। আলোচনাতে যাব ভার্চুয়াল এই অফিসিয়াল পেজ, বিএনপির এই অফিসিয়াল পেজ bnp78.com, এখান থেকে আপনারা তা দেখতে পাবেন। আপনাদের সকলকে আমি সেই আমন্ত্রণ জানিয়ে রাখলাম এবং আলোচনার শেষে আপনাদের সকলের মতামত সম্মিলিত করার মধ্য দিয়ে একটা পূর্ণাঙ্গ সময় উপযোগী ভিশন 2030 আবার আপনাদের সামনে উপস্থাপন করবেন আজকের এই প্যানেল এবং এই প্যানেলের সঙ্গে অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা। ধন্যবাদ জানাই জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব অধ্যাপক মাহবুবুল্লাহ এবং জনাব ইসমাইল জবিউল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলেই করোনা বিপর্যয়ে আপনাদের স্বাস্থ্যবিধি, ব্যক্তিগত সচেতনতা, পারিবারিক নিরাপত্তা সব দিকে খেয়াল রাখবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।